বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব ৫ দশকেরও বেশি সময়ের পরীক্ষায় গড়ে ওঠা এক নির্ভরতার নাম। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তির উপর দাঁড়িয়ে সময়ের পরিক্রমায় এ সম্পর্ক আজ পৌঁছেছে কৌশলগত অংশীদারিত্বের অনন্য উচ্চতায়। উন্নয়ন, প্রযুক্তি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির বহুমাত্রিক গল্প নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির যৌথ প্রযোজনায় আমরা তুলে ধরছি দুই দেশের অগ্রযাত্রা, সম্ভাবনার সব গল্প। সঙ্গে আছে আমি লুৎফর কবির। চট্টগ্রামের আনোয়ারায় সম্প্রতি হয়ে গেল বহুল প্রতীক্ষিত চীনা অর্থনৈতিক অঞ্চলের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রায় $1 বিলিয়ন বিনিয়োগের প্রত্যাশিত এই প্রকল্পটিকে 18 মাসের মধ্যে উৎপাদনে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা নির্ধারিত সময়ে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে চীনা ডেভেলপার প্রতিষ্ঠান। শিল্পায়নে নতুন এক দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে চট্টগ্রামের আনোয়ারায়। আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপিত হল বহুল প্রতীক্ষিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন বা CIZ এর। এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের পরিমাণ $1 বিলিয়ন ছাড়াবে বলে আশা করা হচ্ছে, যা বাংলাদেশের শিল্পায়ন ও সরবরাহ শৃঙ্খলকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 18 মাসের মধ্যে এ জোনে প্রথম কারখানার উৎপাদন দেখতে চান বলে জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। জোনটা চালু করতে আসলে কতদিন সময় লাগবে? ওনারা প্রথমে বলেছিলেন 3 থেকে 5 বছর সময় লাগবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন যে 18 মাসের মধ্যে উনি প্রথম ফ্যাক্টরি এখানে দেখতে চান। এবং ওনাদের যে চেয়ারম্যান ছিলেন উনিও প্রমিস করেছেন তারপরে যে প্রথম 18 মাসের মধ্যে উনি প্রথম ফ্যাক্টরিটা প্রোডাকশনে আমরা এই এলাকায় দেখতে পাবো। এটিকে দুই দেশের সম্পর্কের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চট্টগ্রামে অবস্থিত চীনা অর্থনৈতিক শিল্প অঞ্চল প্রকল্পটিকে চীন বাংলাদেশ সহযোগিতার একটি ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়। 2014 সালে প্রাথমিক আলোচনা থেকে শুরু করে 2016 সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরকালে সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষর, 2022 সালে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং আজকের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান এই প্রকল্পটি 1 দশকেরও বেশি সময়ের নিবিড় যোগাযোগ ও যৌথ প্রচেষ্টার ফল। এটি আমাদের যৌথ উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ রক্ষার অঙ্গীকারের প্রতিফলন এবং চীন বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার যে লক্ষ্য নিয়েছে বর্তমান সরকার, এটি হবে তাদের অন্যতম প্রধান চালিকা শক্তি। চীনা অর্থনৈতিক অঞ্চল শুধু আনোয়ারায় নয়, এটি এখানকার পুরো অঞ্চলের অর্থনীতিতেই বড় প্রভাব ফেলবে। এখানে বিভিন্ন ধরনের সেবা খাতের উন্নয়ন হবে, গড়ে উঠবে শক্তিশালী সাপ্লাই চেইন। নতুন কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এই অর্থনৈতিক অঞ্চল যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে আশাবাদী বাংলাদেশ সরকার। বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করতে শিক্ষা, প্রযুক্তি, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতার নতুন দিগন্ত নিয়ে বাংলাদেশের রাজধানী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার। বক্তারা বলেছেন, সাম্প্রতিক উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের ফলে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ চীন সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার লক্ষ্য নিয়ে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল বাংলাদেশ চীন সম্পর্ক আস্থা বৃদ্ধি ও নতুন দিক নির্দেশনা শীর্ষক বিশেষ সেমিনার। সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স আয়োজিত এই সেমিনারে অংশ নেন সরকারের নীতি নির্ধারক, শিক্ষাবিদ, গবেষক ও গণমাধ্যম কর্মীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী।
I think China is our very close country in that relation. অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের সিনিয়র রিসার্চ ফেলো মোহাম্মদ শফিউর রহমান। প্রবন্ধে চীন ও বাংলাদেশ সম্পর্ক, চীন বাংলাদেশ মিয়ানমার অর্থনৈতিক সম্ভাব্য করিডোর বাস্তবায়নের মাধ্যমে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। সেমিনারে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং বলেন, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, বিনিয়োগ, অবকাঠামো ও আঞ্চলিক সংযোগে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণে প্রস্তুত চীন। সাম্প্রতিক সফরে চীনা ভাষা শিক্ষা ও কারিগরি শিক্ষা সহযোগিতা নিয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী চীনে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ পাবে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক তিতুমির বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং আমরা লক্ষ্য করেছি চায়নার যে মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে যেভাবে এই সফরকে আলোকিত করা হয়েছে এবং যেভাবে এই সফরকে হাইলাইট করা হয়েছে সেটিও প্রণিধানযোগ্য। আমরা সবচেয়ে বড় রকমের যেটা অর্জন সেটি হচ্ছে যে সর্বোচ্চ চায়নার সাথে যে কোনো দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সর্বোচ্চ পর্যায়ে এই সম্পর্ক গেছে। এটি হচ্ছে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সেমিনারে প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনায় বক্তারা বাংলাদেশ চীন সম্পর্কের বর্তমান অগ্রগতি, পারস্পরিক আস্থা বৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ এবং ভবিষ্যৎ কৌশলগত অংশীদারত্বের নানা দিক তুলে ধরেন। একসময় হেপাটাইটিস বি ছিল নবজাতকের ভবিষ্যতের জন্য এক নীরব আতঙ্ক। 2 দশকের ধারাবাহিক টিকাদান কর্মসূচিতে বদলেছে সেই চিত্র। যদিও নতুন সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমলেও এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভাইরাস বহনকারীদের শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা। নবজাতকের জন্মের পর পরিবারের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ছিল অদৃশ্য এক শত্রু হেপাটাইটিস বি। টিকার অভাবে ভবিষ্যতে লিভার সিরোসিস কিংবা লিভার ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি ছিল। কিন্তু দীর্ঘ 2 দশকে ধারাবাহিক উদ্যোগে সে বাস্তবতা বদলে দিয়েছে চীন। 2002 সালে জাতীয় টিকাদান কর্মসূচিতে হেপাটাইটিস বি টিকা অন্তর্ভুক্ত করার পর থেকে কোটি কোটি মানুষকে এই ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হয়েছে। তবে লড়াইটা এখনো শেষ হয়নি। নতুন সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এলেও বড় চ্যালেঞ্জ যারা ইতোমধ্যে ভাইরাস বহন করছেন তাদের দ্রুত শনাক্ত করে নিয়মিত চিকিৎসার আওতায় আনা। এ বাস্তবতায় বিশ্বের অন্যান্য দেশের মতো মঙ্গলবার চীনেও নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব হেপাটাইটিস দিবস। এই উপলক্ষে বিশেষজ্ঞরা জানান, জাতীয় টিকাদান কর্মসূচি চালুর পর চীনে হেপাটাইটিস বি এর 4 কোটিরও বেশি নতুন সংক্রমণ ঠেকানো গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2026 অনুযায়ী বর্তমানে বিশ্বে প্রায় 28 কোটি 70 লাখ মানুষ হেপাটাইটিস বি ও সিতে আক্রান্ত। এ প্রেক্ষাপটে চীনও ওষুধের দাম কমিয়েছে এবং স্বাস্থ্য বীমার আওতায় এনেছে। এর ইতিবাচক প্রভাবও স্পষ্ট। দেশটির 9টি প্রদেশে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণের হার 1% নেমেছে, যা WHO নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, চীনে প্রায় 7.5 কোটি মানুষ হেপাটাইটিস বি ভাইরাস বহন করলেও তাদের মাত্র 20% রোগ শনাক্ত হয়েছে, অর্থাৎ প্রায় 80% মানুষই জানে না যে তারা এই ভাইরাসে আক্রান্ত। আবার চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন প্রায় 1 কোটি 70 লাখ রোগীর মধ্যে বর্তমানে মাত্র 30 লাখ মানুষ নিয়মিত ও মানসম্মত চিকিৎসা পাচ্ছেন। বর্তমানে কার্যকর, নিরাপদ ও তুলনামূলক কম খরচের ওষুধ সহজলভ্য হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রোগীদের চিকিৎসা সেবার আওতায় আনা এবং নিয়মিত চিকিৎসা গ্রহণে উৎসাহিত করা। বিশেষজ্ঞদের মতে ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হল সময়মতো টিকা নেওয়া, পাশাপাশি নিয়মিত হাত ধোয়া, সুপেয় পানি পান, ভালোভাবে রান্না করা খাবার খাওয়া এবং টুথব্রাশ কারো সঙ্গে ভাগাভাগি না করা। চীনে গুরুতর লিভার রোগের চিকিৎসায় দ্রুত অগ্রগতি হচ্ছে। এমনকি অগ্রসর পর্যায়ে লিভার ক্যান্সারেও লক্ষ্যভিত্তিক চিকিৎসা ও ইমিউনোথেরাপির মাধ্যমে অনেক রোগীকে অস্ত্রোপচারের উপযোগী করা সম্ভব হচ্ছে।
বর্তমানে এ ধরনের কনভার্সন থেরাপির সফলতার হার প্রায় 30%। ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। চীনের শানসি প্রদেশের প্রত্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে চালু হয়েছে এআই শিশুরোগ বিশেষজ্ঞ ব্যবস্থা, যা রাজধানীর বেজিংয়ের শিশু হাসপাতাল বিশেষজ্ঞদের মতো সেবা মিলছে গ্রামীণ অঞ্চলে। রোগীদের উপসর্গ বিশ্লেষণ, সম্ভাব্য রোগ নির্ণয় এবং চিকিৎসা পরামর্শ দিয়ে চিকিৎসকদের সহায়তা করছে এআই প্রযুক্তি। এর ফলে উন্নত চিকিৎসার জন্য আর শহরে ছুটতে হচ্ছে না গ্রামের মানুষকে। একটি মাতৃ ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে রোগী দেখছেন চিকিৎসক, আছেন আরও এক সহকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এআই শিশু বিশেষজ্ঞ। শুনতে অবাক লাগলেও চীনের শানসি প্রদেশের ওয়েইনান শহরে এখন মিলছে এমন আধুনিক সেবা। চিকিৎসক ও রোগীর কথোপকথন শুনে তাৎক্ষণিকভাবে উপসর্গ বিশ্লেষণ করছে এআই, তৈরি করছে সম্ভাব্য রোগ নির্ণয় এবং চিকিৎসা সংক্রান্ত পরামর্শ। এটি বেইজিং চিলড্রেন্স হাসপাতালের তৈরি একটি এআই শিশু বিশেষজ্ঞ। যখন রোগী দেখি তখন এটি একই সঙ্গে রোগীর উপসর্গ বিশ্লেষণ করে। চিকিৎসা পদ্ধতি কত দূর এগিয়ে গিয়েছে তা চীনকে লক্ষ্য করলে বোঝা যায়। নিত্য নতুন সমস্যা সমাধানে প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করা যায় এ নিয়ে নিরলস পরিশ্রম করছেন দেশটির বিশেষজ্ঞ মহল। বেইজিং চিলড্রেন্স হাসপাতাল জানায় 2015 সাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিজ্ঞতা ডিজিটালভাবে সংরক্ষণ করে শুরু হয় এই প্রকল্প। পরে 3 কোটি চিকিৎসা নথি, রোগীর তথ্য এবং সর্বশেষ গবেষণা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এআইকে। এআই শিশু বিশেষজ্ঞ এমন একটি মেডিকেল টিম যা সব সময় কমিউনিটির সঙ্গেই থাকবে। আমি মনে করি এটি তৃণমূলের চিকিৎসকদের আত্মবিশ্বাসের সঙ্গে রোগী চিকিৎসায় সহায়তা করবে। 1 বছরেরও বেশি সময়ে চীনের 12 প্রদেশ ও অঞ্চলে এখন সেবা দিচ্ছে এআই শিশু বিশেষজ্ঞ। প্রাচীন চীনের সুসভ্যতার ইতিহাস বরাবর ঘুরিয়ে দিয়েছিল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় উঠে এসেছে শানসিং তুইয়ের প্রধান ধর্মীয় আচার কেন্দ্র আগুনে ধ্বংস হওয়ার পরই সুরাজ্য তাদের রাজধানী স্থানান্তর করে চিনসা অঞ্চলে। গবেষকদের মতে এই ঘটনাই প্রাচীন সুসভ্যতার রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র পরিবর্তনের অন্যতম কারণ। বিস্তারিত প্রতিবেদনে। কখনো যুদ্ধ, কখনো প্রাকৃতিক দুর্যোগ, ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে নানা ঘটনা। চীনের প্রাচীন সুরাজ্য নিয়ে সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় উঠে এসেছে তেমনই গুরুত্বপূর্ণ তথ্য। গবেষকদের মতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরই শানসিং তুই নগরী পরিত্যাগ করে সুরাজ্য তাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী স্থানান্তর করে চিনসা অঞ্চলে। সিচুয়ান প্রদেশের খোয়াংহান শহরে শানসিং তুই এর ধ্বংসাবশেষ প্রায় 4500 থেকে 3000 বছর আগের প্রাচীন সুসভ্যতার অন্যতম নিদর্শন। 1986 সালে এখানে 2টি বলিদান কূপ আবিষ্কৃত হয়। পরে 2021 সালে আরও 6টি কূপের সন্ধান মেলে। প্রায় 3.6 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই প্রত্নস্থল ব্রোঞ্জের ভাস্কর্য, জেট পাথরের অলঙ্কার এবং অনন্য শিল্প নিদর্শনের জন্য এখন বিশ্বজুড়ে পরিচিত। প্রায় 13,000 বর্গমিটার আয়তনের ইউয়ান চিউন্নান ছিল শানসিং তুইয়ের প্রধান ধর্মীয় আচার কেন্দ্র, যেখানে আছে 8টি বলিদান কূপ। রেডিও কার্বন পরীক্ষায় জানা গেছে স্থানটি শাং রাজবংশের শেষ দিকের, অর্থাৎ প্রায় 3000 বছর আগে সবচেয়ে সক্রিয় ছিল এটি। সাম্প্রতিক বছরে শানসিং তুইয়ে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হল ইউয়ান চিয়া উওয়ান বলিদান এলাকা। এটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থায়ী ধর্মীয় আচারস্থল। গবেষকরা বলিদান কূপের স্তরবিন্যাস, ভবনের ধ্বংসাবশেষ, বাঁশ ও কাঠের ছাই এবং ক্ষতিগ্রস্ত প্রত্নতত্ত্ব বস্তু বিশ্লেষণ করে দেখেছেন যে এগুলো ইচ্ছাকৃতভাবে ধ্বংস বা ধর্মীয় আচার হিসেবে আগুনে পোড়ানো হয়নি, বরং অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে মন্দিরের সংরক্ষিত মূল্যবান সামগ্রী পুড়ে যায়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত নিদর্শনগুলো নির্দিষ্ট নিয়মে 6টি বড় কূপে সমাহিত করা হয়।
গবেষকদের ধারণা, ওই অগ্নিকাণ্ডের পর ধর্মীয় আচার কেন্দ্রটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপরই সুরাজ্য শানসিংতুই থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণে চিনশা অঞ্চলে রাজধানী স্থানান্তর করে। প্রত্নতাত্ত্বিক প্রমাণে মিলেছে শানসিংতুই ও চিনশা ধারাবাহিকভাবে প্রাচীন সুরাজ্যের দুটি রাজধানী ছিল, যার মধ্যে শানসিংতুইয়ের উত্তরপূর্বী হিসেবে গড়ে ওঠে চিনশা। বোমা নিষ্ক্রিয় করার মতো প্রাণঘাতী অভিযানে মানুষের ঝুঁকি কমাতে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই সক্ষমতা আরও শানিত করতে চীনের উরুমছিতে হয়ে গেল বোমা নিষ্ক্রিয়করণ রোবট পরিচালনা প্রতিযোগিতা। বাস্তব পরিস্থিতির আদলে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশেষ পুলিশ সদস্যরা রোবটের মাধ্যমে বিস্ফোরক শনাক্ত, উদ্ধার ও নিরাপদে অপসারণের দক্ষতা প্রদর্শন করেন। পড়ে আছে একটি সন্দেহজনক বোমা সদৃশ্য বস্তু। এ নিয়ে সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী। সেটি উদ্ধারে এবারে মানুষ নয়, চলে এলো একটি রোবট। ঝুঁকিপূর্ণ বস্তুটি নিখুঁতভাবে উদ্ধার করে রাখা হয়েছে নিরাপদ জায়গায়। বাস্তবে এমনই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির অনুশীলন দেখা গেল চীনের বিশেষ পুলিশ সদস্যদের উপস্থিতিতে। ঘটনাটি উত্তর পশ্চিম চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমছি শহরে। সম্প্রতি হয়ে গেল বোমা নিষ্ক্রিয়করণ রোবট পরিচালনা প্রতিযোগিতা। জাতীয় বিশেষ পুলিশ প্রতিযোগিতার অংশ হিসেবে আয়োজিত এই প্রতিযোগিতায় চীনের বিভিন্ন জায়গার বিশেষ পুলিশ সদস্যরা এতে অংশ নেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা চাকা কিংবা ট্রাকযুক্ত রোবট ব্যবহার করে নানা ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করেন এবং নিরাপদে বিস্ফোরক অপসারণের দক্ষতা প্রদর্শন করেন। বাস্তব অভিযানে ব্যবহৃত কৌশল ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনেক সময় বোমা উদ্ধার করতে গিয়ে আহত বা মৃত্যুর ঝুঁকিতে পড়তে হয় বোমা উদ্ধারকারী দলকে। সেই ভাবনা থেকেই এমন চিন্তা বলে জানালেন সংশ্লিষ্টরা। বাস্তব পরিস্থিতিতে ভূখণ্ডের ধরন অনুযায়ী রোবট নির্বাচন করা হয়। বড় রোবট সিঁড়ি বেয়ে ওঠার সময় ভারসাম্য হারিয়ে সামনে বা পাশে উল্টে যাওয়ার ঝুঁকিতে থাকে। অন্যদিকে ছোট রোবট সিঁড়িতে বেশি কার্যকর এবং সহজে চলাচল করতে পারলেও ভারী বস্তু ধরার সক্ষমতা তুলনামূলক কম। তবে প্রতিবন্ধকতা পেরিয়ে রোবটের যান্ত্রিক বাহু দিয়ে বিস্ফোরক নিখুঁতভাবে তুলে নেওয়াই ছিল প্রতিযোগিতার সবচেয়ে কঠিন ধাপ। কারণ বাস্তব অভিযানে সামান্য ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্ত। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।